আমরা ধাতুবিদ্যা ভিডিও নাম্বার 13-এ পড়ব কপার নিষ্কাশন পদ্ধতি। তো কপার নিষ্কাশন পদ্ধতিতে আমাদের ইম্পর্টেন্সটা একটা জায়গাতে দিতে হবে যে আমরা জানি সব থেকে বেশি তড়িৎ প্রবাহ করতে সক্ষম হচ্ছে সিলভার, কিন্তু সিলভারের দাম অনেক বেশি। সেই জন্য আমরা সিলভারকে নর্মালি কোনো ওয়্যারিংয়ের কাজে ব্যবহার করতে পারি না। তার চেয়ে তুলনামূলকভাবে চিপ রেটে এবং প্রায় সমগোত্রীয় বা সেকেন্ড পজিশনে থাকা তড়িৎ প্রবাহকরণে সক্ষম সেটা হচ্ছে কপার। সেই জন্য আমরা কপারকে ম্যাক্সিমাম ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেসে আমরা ব্যবহার করে থাকি, এবং কপার কিন্তু যথেষ্ট দামি ধাতু। তাই কপারের যৌগিক পদার্থ থেকে বের করে নিয়ে আসা আমাদের অত্যন্ত জরুরি। তার কারণ হচ্ছে আমরা যে কোনো ইলেকট্রনিক্স দ্রব্যে যে ওয়্যারিংয়ের কাজগুলো করে থাকি, সেটা এসির ভেতরের কন্ডেন্সারই হোক, আর ফ্যানের ভেতরে কন্ডেন্সারই হোক, বা কোনো তামার ওয়্যারিংয়েরই হোক, সর্বক্ষেত্রেই আমরা কিন্তু দু রকমের ওয়্যারিং সিস্টেম পাই, অ্যালুমিনিয়াম আর কপার। তো অ্যালুমিনিয়ামের কিন্তু লংজিভিটি কম, তাই তার দামটাও কম, কিন্তু কপারের লংজিভিটি অনেক দিনের, তার ইলেকট্রিসিটি কনজামশনও অনেক কম, তার রোধ অনেকটাই কম। সেই জন্য এফিসিয়েন্টলি কাজ করতে পারে কপার। তাই কপারকে নিয়ে কিন্তু আমাদের যথেষ্ট মাথা ব্যথা রয়েছে। পিওর কপারকে আমরা কিন্তু খুব ভালো কাজে লাগাতে পারি আমাদের ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেসের কাজে। তাই তামার নিষ্কাশন পদ্ধতিটা কিন্তু আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট, এবং এখানটা থেকে হায়ার সেকেন্ডারি বা জয়েন্টের কিন্তু অনেক কোশ্চেন আসে, এবং প্রসেসটা বেশ লেন্দি প্রসেস, একটু বড় প্রসেস। সেই জন্য একটু স্টেপ বাই স্টেপ ভালো করে বোঝাটা এসেন্সিয়াল। প্রথমেই জানতে হবে আমাদের তামার প্রধান এবং চিপ আকরিক যেটা, সেটা হচ্ছে কপার পাইরাইটস বা কপার পাইরাইটিসও বলা হয়। তো কপার পাইরাইটসের ফর্মুলা হচ্ছে CuFeS2, অর্থাৎ এখানে কপার আছে ধাতু হিসাবে, আয়রন আছে ধাতু হিসাবে, এবং সালফাইড আছে অধাতু হিসাবে। অর্থাৎ অ্যাকচুয়ালি এটা কিউপ্রাস সালফাইড আর ফেরাস সালফাইডের মিক্সচার। তো এটা যেহেতু সালফাইড জাতীয় আকরিক, তাহলে বুঝতে পারছো এখানে ফেনাভাসন পদ্ধতি কাজে লাগবে, যেখানে আমরা আকরিক থেকে 30% কপার থাকে এরকম একটা কন্ডিশনে নিয়ে যেতে পারবো। এটা ডিটেলিং করার দরকার নেই। যেহেতু এটা সালফাইড জাতীয় আকরিক, বুঝতেই পারছো ভস্মীকরণ বা তাপজারণের মধ্যে তাপজারণ প্রক্রিয়াটা করতে হবে ধাতব অক্সাইডে রূপান্তরিত করতে গেলে। তো সেই তাপজারণ প্রক্রিয়াটা আমরা রিভার্সেবল ফার্নেসে করি। এর মধ্যে কি কি অশুদ্ধি থাকে অলরেডি, অর্থাৎ কপার পাইরাইটসে ধাতব অশুদ্ধিগুলো যেগুলো থাকে সেগুলো হচ্ছে আর্সেনিক, অ্যান্টিমনি, আর্সেনিক, ফসফরাস, সালফার, অধাতু ধাতুকল্প, এই ধরনের ইম্পিউরিটি থাকে। এবং পরবর্তী ক্ষেত্রে ফেরাস সালফাইডটা যেটা এই কপার পাইরাইটস থেকে তৈরি হয়, সেটাও কিন্তু অশুদ্ধি আকারেই থাকে, এটাকেও আমাকে সরাতে হবে। অর্থাৎ আয়রনটাকেও আমাকে সরাতে হবে, আর এই ধরনের পদার্থগুলোকেও সরাতে হবে। তাছাড়াও আরও কিছু কিছু গুরুত্বপূর্ণ ধাতু থাকে, সোনা থাকে, রূপো থাকে, প্লাটিনাম থাকে, সেগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে দেখব। মূল অধাতুর এবং ধাতুর অশুদ্ধিগুলো হচ্ছে এইগুলো। তো যখন আমি তাপজারণ করছি, তাপজারণে প্রথমত সালফারটা সালফার ডাইঅক্সাইডে কনভার্ট হয়ে কিছুটা সরে যায়, ফসফরাসটা ফসফরাস পেন্টক্সাইডে কনভার্ট হয়ে সরে যাচ্ছে রিয়াকশন মিক্সচার থেকে, আর্সেনিকটাও আর্সেনিয়াস অক্সাইড, অ্যান্টিমনিটা অ্যান্টিমনির অক্সাইড হিসাবে এরা রিয়াকশন মিক্সচার থেকে আস্তে আস্তে সরে যেতে থাকে। তার মানে এই অংশগুলো সরে গেল, এবার এইটা পালা। তো তাপজারণে প্রথমে যেটা হয় সেটা হচ্ছে কপার পাইরাইট সে অক্সিজেন দ্বারা রিয়াকশন করে প্রথমে কিউপ্রাস সালফাইড থেকে যায়, ফেরাস সালফাইড বেরিয়ে আসে, এবং এই যে সালফার অংশটা এ অক্সিজেনের সঙ্গে প্রথম স্টেপে বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড তৈরি করে। বাকিগুলো আলাদা আলাদাভাবে সালফাইড আকরিকে পরিণত হয়, কিউপ্রাস সালফাইড, ফেরাস সালফাইড। এই আকরিকটা যদি এক্সেস অ্যামাউন্ট অফ অক্সিজেনের উপস্থিতিতে রিয়াকশন করে, সেখানেও কিন্তু কিউপ্রাস সালফাইড, আয়রনটা ফেরাস সালফাইডে না হয়ে ডাইরেক্ট ফেরাস অক্সাইডেও কনভার্ট হয়ে যেতে পারে, তার সঙ্গে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয়। মূল ঘটনা, কপারের তাপজারণ যখন আমি করছি তখন কিন্তু কপারের সালফাইড থাকছে, আর আয়রনের হয় সালফাইড না হয় অক্সাইডে রূপান্তরিত হচ্ছে। এটা হচ্ছে মূল ঘটনা।
এবার কিছুটা প্রবাবিলিটিতে কিছুটা কপারের সালফাইডও অক্সিজেন দ্বারা জারিত হয়ে কপার অক্সাইড তৈরি করতেই পারে, না করার কিছুই নেই। কিন্তু সেই কপার অক্সাইডটা এগেন ফেরাসের যে সালফাইড তৈরি হয়েছে সেই সালফাইড তার হাত থেকে অক্সাইডটাকে কেড়ে নেয়, অর্থাৎ আয়রনটা অক্সাইডের সঙ্গে রিয়াকশন করে আয়রন অক্সাইড বা ফেরাস অক্সাইড তৈরি করে এবং কপার বাধ্য হয় তখন এগেন সে তার কিউপ্রাস সালফাইডে পরিণত হতে। অর্থাৎ একটা জিনিস এটা বোঝানোর জন্য বলা হচ্ছে যে যেটা ব্যাপার হলো এই তাপজারণ প্রক্রিয়াটাতে আলটিমেটলি আমরা পাচ্ছি যেটা, সেটা হচ্ছে কপারের ক্ষেত্রে আমরা সালফাইড আকরিককে, মানে আকরিক বলবো না, মানে তাপজারিত মিক্সচারে আমরা পাচ্ছি কিউপ্রাস সালফাইড, আয়রন সালফাইডও পাচ্ছি, আর তার সঙ্গে কিছুটা আয়রনের অক্সাইডও পাচ্ছি। আমরা তাপজারিত করে যেটা যেটা পেলাম সেটা হচ্ছে কিউপ্রাস সালফাইড, ফেরাস অক্সাইড, ফেরাস সালফাইড। এদেরকে নিয়ে মারুত চুল্লিতে নিয়ে যাওয়া হলো। মারুত চুল্লির ভেতরে সোর্স অফ এনার্জি, হিট এনার্জিটা সাপ্লাই করছে কার্বন, অর্থাৎ কার্বনকে পুড়িয়ে আমরা হিট তৈরি করলাম। সিলিকন ডাইঅক্সাইড এখানে বিগালকের কাজ করবে এবং এই মিক্সচারটাকে তাপজারিত আকরিককে এর ভেতরে প্লেস করা হলো। এবার উচ্চ উষ্ণতায় কি কি রিয়াকশন হবে? রিয়াকশন হচ্ছে, দেখো কপার এবং আয়রনের মধ্যে, কপার আর আয়রনের ভেতরে আয়রন কিন্তু অক্সিজেনের প্রতি বেশি আকর্ষণ অনুভব করে। তার ফলশ্রুতিতে যতখানি ফেরাস সালফাইড রয়েছে তারা সবটা প্রথমে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে ফেরাস অক্সাইডে রূপান্তরিত হবে এবং এই যেই ফেরাস অক্সাইডে রূপান্তরিত হলো, অর্থাৎ যে ফেরাস অক্সাইডটা এসেছিল আর ফেরাস সালফাইড থেকে যেটুকু ফেরাস অক্সাইডে রূপান্তরিত হলো, এই সবটা সিলিকার সঙ্গে বিক্রিয়া করে ফেরাস সিলিকেট লিকুইড ধাতুমল তৈরি করবে। তার মানে আমরা মারুত চুল্লিতে প্রথম স্টেপে আমরা কি পাবো? ধাতুমল পাবো এবং আয়রনের অক্সাইড যেটুকু ছিল সেটুকু মোটামুটি বেরিয়ে যাবে এবং পড়ে থাকবে কপার সালফাইড আনরিয়াক্টেড, অর্থাৎ কপার সালফাইডকে আমি এখানে কপার অক্সাইডে রূপান্তরিত করতে কিন্তু প্রথম স্টেপে পারলাম না। যতক্ষণ আয়রন এই মিক্সচারে রয়েছে ততক্ষণ সে কপার সালফাইডের হাত থেকে, কপারের হাত থেকে অক্সাইডকে কেড়ে নিয়ে নিজে অক্সাইডে জারিত হতে থাকবে। তাহলে এখান থেকে পাওয়া গেল কি কি? গলিত ধাতুমল বা ফেরাস সিলিকেট, এটা হালকা, তার সঙ্গে আনরিয়াক্টেড কপার সালফাইড এটা পেলাম, আর তার সঙ্গে যদি বাই চান্স কিছু আনরিয়াক্টেড ফেরাস সালফাইড থেকে যায় সেটাকে আমরা পাবো এখানে। এইটা কপার সালফাইড আর আয়রনের সালফাইড, এই দুটো মিক্সচারটা কিন্তু যথেষ্ট ভারী। এই ভারী হওয়ার এই মিক্সচারটাকে বলা হচ্ছে ম্যাট এবং এর ওপরে ধাতুমল থাকবে। যন্ত্রটাকে একটু নির্দিষ্ট প্রসেসে তোমরা জানো ধাতুমলকে আলাদা করে নেওয়া সম্ভব। তাহলে আমরা ম্যাটটাকে পেলাম, অর্থাৎ ফেরাস সালফাইড এবং কিউপ্রাস সালফাইডের মিশ্রণ, তার ওপরে ভাসছে ফেরাস সিলিকেট, সেটাকে সরিয়ে নিলাম। তাহলে ম্যাটটাকে আমি আলাদা করলাম। এইবার ম্যাটটাকে নিয়ে আমাকে পরবর্তী স্টেপে যেতে হবে, যেখানে আমার শত বিজারণ পদ্ধতি এবং ব্লিস্টার কপার তৈরির প্রস্তুতি চলবে। তো এখনো অবধি এখানে ফেরাস সালফাইড রয়ে গেছে, তাহলে আগে আমাকে এই ফেরাস সালফাইডকে সরাতে হবে। তাহলে কি করব? আবার একই জিনিস, এবার এটা বেসিমার কনভার্টার বলে একটা ওই ঢালাইয়ের যে যন্ত্র টাইপের আছে ওই ধরনের একটা উল্টানো যায় এরকম যন্ত্রতে নিয়ে সেখানে আবার আমার কাজ শুরু হলো। বেসিমার কনভার্টারের ভেতরে আমি ম্যাটকে দিলাম। ম্যাট মানে হচ্ছে আনরিয়াক্টেড কপার সালফাইড আর ফেরাস সালফাইডের মিশ্রণ, ভারীটা। তার গায়ে অলরেডি সিলিকা বা বালির আবরণযুক্ত জায়গা রয়েছে এবং তার ভেতর দিয়ে আমি অক্সিজেন চালনা করতে থাকলাম তীব্র বেগে এবং হিট করতে থাকা হলো, গরম বায়ু প্রবাহ চালনা করা হতে লাগলো। কি হবে? যতক্ষণ ফেরাস সালফাইড আছে সে কিন্তু ফেরাস অক্সাইডে কনভার্টেড হতে থাকবে এবং সালফার ডাইঅক্সাইড বেরোতে থাকবে। আবার যেহেতু এখান থেকে এই অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে ফেরাস অক্সাইড, সে আবার সঙ্গে সঙ্গে সিলিকার সঙ্গে বিক্রিয়া করে আবার কিন্তু ধাতুমল তৈরি করতে থাকবে। এবং যেহেতু যন্ত্রটা আমি উল্টাতে পারি ঢালাইয়ের যন্ত্রের মতো, মাল মশলা মেকার পরে
ঘুরিয়ে উল্টান মাল মশলা মিক্সচারটাকে ঢেলে নেওয়া যায়, সেই রকমই এটাকে ফেরাস সিলিকেট অংশটাকে কিন্তু আলাদা করে আবার সরিয়ে নেওয়া হবে। দিয়ে সরিয়ে নিয়ে আমাদের ফেরাস সিলিকেট অংশটাকে সরিয়ে দেওয়া হলো। তাহলে এখন এইখানে কে রয়ে গেল, ফেরাস সিলিকেটটাকে বার করে নিলাম নেক্সট স্টেপে। যতক্ষণ এই প্রসেসটা চলছিল, অর্থাৎ বেসিমার কনভার্টারের ভেতরে ফেরাস সালফাইডটা ফেরাস অক্সাইড এবং ফেরাস অক্সাইডটা ফেরাস সিলিকেট, এই স্টেপটা যতক্ষণ চলছিল ততক্ষণ কপার সালফাইডের কোনো কাজই ছিল না, সে চুপ করে বসে আছে রিয়াকশন মিক্সচারে, কারণ তাকে আয়রন সালফাইড কোনো কাজই করতে দিচ্ছে না। তাহলে এই যতক্ষণ এই আয়রন সালফাইডটা থাকবে ততক্ষণ এই এখান থেকে এখানে যাওয়া এবং এখান থেকে এখানে আসা এই স্টেপটা কন্টিনিউ চলতে থাকবে, অর্থাৎ ফেরাস সালফাইড টু ফেরাস অক্সাইড টু ফেরাস সিলিকেট, এই স্টেপটা ততক্ষণ চলবে। এবার আমরা বুঝবো কি করে কতক্ষণ চলছে, যতক্ষণ ওই বেসিমার কনভার্টারের মুখে একটা সবুজ রঙের শিখা বেরিয়ে আসবে ততক্ষণ আমরা জানবো যেটা ফেরাস সিলিকেটটা ততক্ষণ অবধি তৈরি হচ্ছে। যখন বেসিমার কনভার্টারে ফেরাস সিলিকেটের শিখাটা বন্ধ হয়ে গেল তখন আমার এইবার কাজ হবে কিন্তু আসল কাজ, অর্থাৎ কপার সালফাইডটা তখন একা মোটামুটি পড়ে আছে, তখন তাকে আবার ওইখানেই এক্সেস অক্সিজেনের উপস্থিতিতে জারণ ঘটিয়ে কপার অক্সাইডে রূপান্তরিত করতে হবে। অর্থাৎ এখানে বেসিমার কনভার্টারে দুবার কাজ করা হয়। একবার ফার্স্ট স্টেপে সিলিকা এবং অক্সিজেন দ্বারা প্রথমে আয়রনটাকে সরিয়ে ফেলা হলো ফেরাস সিলিকেট করে, দিয়ে সেটাকে ঢালাইয়ের মশলা মাখার মতো সাইডে ফেলে দেওয়া হলো। তারপরে যেহেতু হালকা ধাতু মল তো তুলনামূলকভাবে হালকাই হয়, তারপরে সেটার পরে শুধুমাত্র কপার সালফাইড বা কিউপ্রাস সালফাইড পড়ে আছে, সেইখানে এবার প্রচন্ড বেগে অক্সিজেনকে প্রবেশ করানো হলো উত্তপ্ত অবস্থায়, কারণ রিয়াকশন মিক্সচারটা অলরেডি গরম অবস্থাতেই রয়েছে। এরপরে কপার সালফাইডটা আর তার কোনো কম্পিটিটার না থাকার জন্য, কারণ সব আয়রনটা মোটামুটি আমরা কনভার্ট করে ফেলেছি, মোটামুটি সবটা যদিও করা সম্ভব কোনোদিনই হয় না, তবুও কপার সালফাইডটা এবার প্রিডমিনেন্টলি অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কিউপ্রাস অক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড তৈরি করে। এরপরেই হচ্ছে ইম্পর্টেন্ট স্টেপ, কিউপ্রাস সালফাইড যেটা ছিলই আর নতুন কিউপ্রাস অক্সাইড যেটা তৈরি হলো, এই দুটো পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে শতবিজারণ পদ্ধতি করে এবং এরা নিজেরাই কপার তৈরি করে এবং এইখানকার সালফার আর এইখানকার অক্সিজেন পরস্পর মিলে সালফার ডাইঅক্সাইড তৈরি করে। অর্থাৎ সর্বক্ষেত্রে একটাই পয়েন্ট ইম্পর্টেন্ট, সবাইকার চেয়ে ধাতু অধাতু সবাইকার চেয়েই কপারের কিন্তু অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করার প্রবণতা কম বা অক্সাইড তৈরির প্রবণতা কম, তাই অক্সাইড তৈরি হলেও সে সঙ্গে সঙ্গে আবার বিজারিত হয়ে গিয়ে ধাতব কপারে পরিণত হয়। এই ধাতব কপার ঠান্ডা হলে এখান থেকে আস্তে আস্তে সালফার ডাইঅক্সাইড, কপার ঠান্ডা হচ্ছে তখন শক্ত হচ্ছে, সে মতো অবস্থায় এর মধ্যে যেটুকু ডিজলভড সালফার ডাইঅক্সাইড ছিল সেইটা আস্তে আস্তে যখন বেরিয়ে আসতে থাকে তখন এর গায়ে দাগ সৃষ্টি হয়, ফাটা ফাটা জায়গা অংশ তৈরি হয়, যে কারণের জন্যে কপারের ক্ষেত্রে আমরা মানে এই টোটাল পদ্ধতিতে যে ইমপিওর কপারটাকে বের করে আনি সেইটাকে বলা হয় ব্লিস্টার কপার। ব্লিস্টার মানে দাগযুক্ত, তাকে বলা হয় ব্লিস্টার কপার। যেমন জিঙ্কের ক্ষেত্রে আমরা পেয়েছি স্পেলটারকে বের করতে পেরেছিলাম, আয়রনের ক্ষেত্রে পিগ আয়রনকে বার করেছিলাম, তেমনি কপারের ক্ষেত্রে আমরা পেলাম ব্লিস্টার কপার। এই ব্লিস্টার কপারে মোটামুটি 97% কপার থাকে, তার সঙ্গে আয়রন, তার সঙ্গে সালফার, তার সঙ্গে লেড, আর্সেনিক এবং সব থেকে ইম্পর্টেন্টলি এখানে কিছু ভালো ভালো এবং ইম্পর্টেন্ট ধাতু থাকে, সেটা হচ্ছে সিলভার, গোল্ড, প্লাটিনাম, এই ধরনের ধাতু কিন্তু অতি মূল্যবান ধাতু এর মধ্যে কিন্তু চলে আসে, যেটার জন্য আমাদেরকে কিন্তু এটাকে খুব তাড়াতাড়ি বিশোধন করে নিতেই হয়। তো বিশোধনটা কিরকম ভাবে হবে, এটা খুব সহজ, এগুলো তোমরা অনেকবারই আগে পড়েছো, যে অশুদ্ধ কপার থেকে বিশুদ্ধ কপার তৈরি করার জন্য আমাদের তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করা হয়। সেখানে আমরা তড়িৎ বিশ্লেষ্য হিসাবে 15% কপার সালফেটের দ্রবণ নিই, ক্যাথোড হিসাবে আমরা বিশুদ্ধ কপার নিই, আর অ্যানোড হিসাবে
আমরা কি নিই, অশুদ্ধ বা ব্লিস্টার কপার যেটা আমরা পেলাম সেইটার মোটা পাতকে আমরা নিয়ে আমরা তড়িৎ বিশ্লেষণ করতে থাকি। কিভাবে হয় এইটা তো তোমরা একদম তড়িৎ বিশ্লেষণ বা তড়িৎ লেপনের অংশটা অ্যাকচুয়ালি বলা হচ্ছে, যে এখানে ক্যাথোডের ওপর অ্যানোডটা আস্তে আস্তে ক্ষইতে থাকবে, অ্যানোড থেকে কপার সালফেটের ভেতরে দ্রবণে কপারগুলো চলে যেতে থাকবে, এবং কপার সালফেটের দ্রবণ থেকে আবার ক্যাথোডের গায়ে গিয়ে বিশুদ্ধ কপার জড়ো হতে থাকবে। এই মতো পরিস্থিতিতে যেহেতু অ্যানোডের ক্ষয় হচ্ছে, এর তলায় অ্যানোডের চারিদিকে একটা মসলিনের থলি দেয়া থাকবে, যেখানে ওই ব্লিস্টার কপারের ভেতরে যে অশুদ্ধিগুলো ছিল, মূলত এখানে দেখানো হয়েছিল যে সিলভার বা প্লাটিনাম বা গোল্ড এই ধরনের যে অশুদ্ধিগুলো ছিল, সেই অশুদ্ধিগুলো কিন্তু এই মসলিনের থলির ভেতরে থিতিয়ে পড়ে যাবে, যেটাকে বলা হবে অ্যানোড মাড বা অ্যানোড কাদা। কারণ এই অ্যানোড থেকে ক্ষয়ে যাওয়ার ফলে এইটা আস্তে আস্তে কাদার আকারে সঞ্চিত হয় এবং এখানে অতি মূল্যবান বিভিন্ন ধাতুকে পাওয়া যায়, তাই এটাকে অ্যানোড মাড বলা হচ্ছে। তাই শুধুমাত্র কপারকে বিশুদ্ধকরণের, ব্লিস্টার কপারকে বিশুদ্ধকরণের মাধ্যমে যে শুধুমাত্র বিশুদ্ধ কপার পাওয়া গেল শুধু সেটাই নয়, অনেক কিছু ইম্পর্টেন্ট ধাতুও কিন্তু আমরা পেয়ে গেলাম অ্যানোড মাড থেকে। তো তড়িৎ বিশোধন ছাড়াও আরেকটা বিশোধন করা যেতে পারে, সেটা হচ্ছে তাপ শোধন। তো এই তাপ শোধন করার জন্য কি করতে হবে, যে এই যে ব্লিস্টার কপারটা আমরা পেয়েছি সেই ব্লিস্টার কপারকে নিয়ে তাকে আবার সিলিকন ডাইঅক্সাইড মানে বালিযুক্ত রিভার্সিবল ফার্নেসের ভেতরে অক্সিজেন সহ হিট করতে হবে। তার মধ্যে যদি সালফার বা আয়রন বা আর্সেনিক এরকম বা আয়রন অক্সাইড যদি থাকে, তারা পরস্পর রিয়াকশন করে যাবে, সালফারটা সালফার ডাইঅক্সাইড হয়ে বেরিয়ে যাবে, আর্সেনিকটা আর্সেনিয়াস অক্সাইড হিসাবে, আয়রনটা ফেরাস অক্সাইডে কনভার্ট হবে এবং যে সিলিকন ডাইঅক্সাইডের প্রলেপ আমি দিয়েছি সেখান থেকে আবার ধাতু মল তৈরি হয়ে যাবে। এবং পরবর্তী ক্ষেত্রে কপারটাও, যেটুকু কপার তৈরি হয়েছে তার কিছু কিছু অংশ আবার অক্সিজেনের দ্বারা জারিত হয়ে কিউ প্লাস অক্সাইডে রূপান্তরিত হবে। তাহলে আমার তো কিউ প্লাস অক্সাইড পাওয়াটা মূল লক্ষ্য নয়, আমার এখানে সালফার ডাইঅক্সাইড চলে গেল, আর্সেনিয়াস অক্সাইড পালালো, আয়রনটা যেটুকু লাস্ট পড়েছিল সেটা আবার ফেরাস সিলিকেট হয়ে ধাতুমল হয়ে বেরিয়ে গেল, কিন্তু কপারটাও কিছুটা নষ্ট হয়ে গেল কিউ প্লাস অক্সাইডে রূপান্তরিত হয়ে। তাহলে একে আবার আমাকে কপারে ফেরাতে হবে। কি করে ফেরাবো সেইটা, একে নিয়ে আবার অ্যান্থ্রাসাইট কোক চূর্ণ এবং কাঁচা কাঠের দণ্ড দিয়ে আমরা যদি নাড়াই, তাহলে এখানে আবার বিজারণটা ঘটবে, যে কিউ প্লাস অক্সাইড কার্বন দ্বারা, খুব সামান্য, এটা খুব একটা বেশি দরকার পড়ে না, তো কিউ প্লাস অক্সাইড কার্বন দ্বারা যেটুকু কিউ প্লাস অক্সাইড তৈরি হয়েছে বিশোধনের সময়, সেটা আবার কার্বন দ্বারা বিজারিত হয়ে প্রায় 99.5% পিওর কপারকে আমাদের দেবে, যেটাকে টাফ পিচ বলা হয়ে থাকে। এই পদ্ধতিটার জন্য বেসিমার কনভার্টার, এই দেখো একটা ঢালাইয়ের যন্ত্রের মতো ডিম্বাকৃতি একটা যন্ত্রকে ব্যবহার করা হতে থাকে, এটা দেখে নাও এই যন্ত্রটা দেখতে। এবং এর এখানে এইভাবে অক্সিজেনের সাপ্লাই আমরা মোটামুটি মিডিল পয়েন্ট দিয়ে অক্সিজেনের সাপ্লাই আমরা করতে পারি। আর এই খোলা মুখটা রয়েছে, এই খোলা মুখ দিয়ে যতই ফেরাস সিলিকেট তৈরি হোক সেটাকে ঢেলে ঢেলে নিতে পারবো, বা এখান দিয়ে যে যতক্ষণ ফেরাস সিলিকেট তৈরি হবে এখান দিয়ে যে সবুজ রঙের শিখা বেরিয়ে আসবে সেটাও আমি চোখের সামনে দেখতে পাবো। তো এখানে টোটাল ফ্লো চার্টটা একবার দেখে নাও আরেকবার। কপার পাইরাইটস, তার মধ্যে কিউ প্লাস সালফাইড এবং ফেরাস সালফাইডের মিক্সচার রয়েছে, সাথে কিছু অশুদ্ধি বালিটালি রয়েছে, তাদেরকে আমি ফেনাভাসন করলাম, গাড়িককরণ হলো, তার মধ্যে কি কি চলে এলো, কিউ প্লাস সালফাইড, ফেরাস সালফাইড, বালি, মোটামুটি একটা কনসেন্ট্রেটেড কন্ডিশন এলো। রিভার্সিবল ফার্নেসে গিয়ে তাপ জারণ করলাম, তাপ জারণ মানে তাকে অক্সিজেনের উপস্থিতিতে ঘটাতে হলো। এখানে সবাই অক্সাইডে পরিণত হবে, অর্থাৎ আয়রনটা আয়রনের অক্সাইড, সিলিকা তো অলরেডি ছিলই, সেখান থেকে সিলিকা আয়রনের অক্সাইডের সঙ্গে রিয়াকশান করবে, কিন্তু কপার সালফাইডটা কিন্তু থেকেই যাবে, যে কপারের কোনো অক্সাইডে রূপান্তরিত হওয়ার কোনো জায়গা থাকবে না। যতক্ষণ আয়রন থাকবে তার পাশে বসে সে অক্সাইডকে টানতে থাকবে, কপারকে অক্সাইড রিয়াকশান ঘটাতে পারবে না। এরপরে আমরা এটাকে নিয়ে বিগলন ঘটাবো, এটাকে নিয়ে বিগলন ঘটালে এই অক্সাইড, আয়রনের অক্সাইডটা সিলিকা আয়রন ডাইঅক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে সরে গেল ফেরাস সিলিকেট হয়ে, দিয়ে এখানে ম্যাট তৈরি হলো,
অর্থাৎ কপার সালফাইড আর ফেরাস সালফাইডের মিক্সচার। সেইখান থেকে আমরা পরবর্তীতে ব্লিস্টার কপার পেলাম এবং তাকে পরিশোধন করে প্রায় 99.99% পিওর আমরা কপার ধাতুকে পেলাম। এবং তড়িৎ বিশোধনের দ্বারা আমরা কিন্তু মনে রাখতে হবে বারবার, এখান থেকে খুব ইম্পর্টেন্ট, অ্যানোড মাড পেয়েছি, অ্যানোড কাদা। যে অ্যানোড কাদা কিন্তু আমাকে খুব দামি কিছু ধাতুকে আমাদের সাপ্লাই করে। সেই জন্যে আমরা কিন্তু এই পদ্ধতির মারফত যেমন কপার একটা দামি ধাতুকেও আমরা পেয়ে থাকি, তেমনি তার সাথে সাথে আরও দামি ধাতু, সেটা হচ্ছে সিলভার, গোল্ড, প্লাটিনাম, এগুলোকেও পেয়ে থাকি। তাই কপারের ক্ষেত্রে গোটাটা কোনোদিনই পড়বে না, কিন্তু এই স্টেপগুলোর প্রত্যেকটা আলাদা আলাদাভাবে পড়ে যাওয়ার কিন্তু বিশাল সম্ভাবনা আছে, বিশেষ করে অ্যানোড মাডের অংশটা। সুতরাং ভালোভাবে এটাকে প্র্যাকটিক্যালি ভেবে ভেবে পড়তে হবে। মিলিত হচ্ছি আমরা পরের ভিডিওতে।